আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন, যাতে করে আমার সব নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। খুনি আয়না পর্ব ১০। কাকিমা তখন কাঁদতে কাকুকে বললেন, এবার যেন সে অন্তত বিশ্বাস করে যে ওনার ভাড়া করা বাড়িটার অভ্যন্তরে ভূত আছে। কিন্তু কাকু তখনও মানতে চাইলেন না কাকিমার কথায়। ওনার মতে সোনাই বাচ্চা ছেলে। আপন খেয়ালে কখন হয়তো দরজাটা বন্ধ করে দিয়েছে, আর তারপর শরীরটা একটু খারাপ হওয়ায় সে অসুস্থ হয়ে পড়েছে। কাকু বারবার করে কাকিমাকে বোঝাতে লাগলেন যে সোনাইয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনার সঙ্গে অলৌকিকতার কোনো সম্পর্ক নেই। পরে সেই রাতে সোনাইয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার গায়ে তখন ধুম জ্বর। সে কোনো কথা বলার মতো অবস্থাতেই তখন নেই। কাকু এবং কাকিমা সেই রাতে নিজেদের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তাকে ডাক্তার দেখানো হলেও জ্বর কিছুতেই ছাড়ল না। কাকু খানিকটা বাধ্য হয়ে এবং কাকিমা ও আম্মার চাপে পড়েই বাড়ির মালিককে ফোন করে বিশদে জানালেন সবকিছু, এবং বেশ কড়াভাবে তার কাছ থেকে জানতে চাইলেন যে আপনার বাড়িটা যে ভৌতিক এই কথাটা আমাকে আগে জানালেন না কেন? এই বাড়িতে আসার পর থেকেই আমার পরিবার সাফার করছে। আমার বাড়ির কারোর যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করে দেব। এখন বুঝতে পারছি এজন্যই আপনি এখানে থাকেন না। সপরিবারে এই বাড়ি ছেড়ে পালিয়ে এখন অন্য লোকের জীবন বিপন্ন করতে চাইছেন। আজকে আমার বাড়ির বাচ্চা ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। ২ দিন আগে আমার স্ত্রী এই বাড়িতে অশরীরী উপস্থিতি অনুভব করেছেন। এমনকি আমার মা একা দিনের বেলাতেও এই বাড়িতে থাকতে ভয় পাচ্ছে। আপনি নিজে পালিয়ে বাঁচলেন, কিন্তু আমাকে আর আমার পরিবারটাকে এইভাবে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বাড়ির মালিক সব ঘটনা শোনার পর যেন একেবারে আকাশ থেকে মাটিতে এসে পড়লেন, এবং তিনি জবাব দিলেন, আরে মশাই, আপনি যেমন কর্মক্ষেত্রে বাইরে থাকেন ঠিক তেমনি আমিও বউ বাচ্চা নিয়ে বাইরে রয়েছি নিজের কাজের সূত্রে। আমি গত ৬ মাস আগেও ওই বাড়িতে থাকতাম। ওখানে কোনো হন্টেড কিছু আজ অবধি ফিল হয়নি। আর তাছাড়া ওটা আমার পৈতৃক ভিটে। শুধু আমি কেন, আমার পূর্বপুরুষেরাও ওখানেই থাকতেন। তাই আমি হলফ করে বলতে পারি ওখানে কোনো ভূত প্রেত কিচ্ছুটি নেই। আপনার যদি ওখানে থাকতে ইচ্ছে না হয় তবে আমার বাড়ি ছেড়ে দিন মশাই। আমি অন্য ভাড়াটে খুঁজব। এসব ভূত প্রেত পিশাচ এসব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আপনি দয়া করে আমার বাড়ির ব্যাপারে ভুলভাল রটিয়ে ওখান থেকে আমার রুজি রোজগারের ব্যবস্থাটা বন্ধ করবেন না। আমি আপনার মতো সরকারি চাকুরে নই। আমাকে খেটে খেতে হয়। ওই পৈতৃক ভিটেটুকুই আমার সম্বল। ওখানে বসে ভুলভাল কথা রটাবেন না। আমি যদি এখন বলি এসব ভূত প্রেত আপনার বা আপনার ফ্যামিলির পিছু এসে জুটেছে, তখন কেস তো আমি আপনার নামে করব মশাই। কথাগুলো বলে রুক্ষভাবে কথাগুলো বেশ রুক্ষভাবে বলে ফোনটা কেটে দেন বাড়ির মালিক ভদ্রলোক। কাকু আবারও খুব হতাশ হয়ে পড়লেন। একে নিজের পরিবার নিয়ে বিধ্বস্ত, সোনায় অসুস্থ, তার উপরে অফিসেও কাজের পরিস্থিতি বেশ খারাপ চলছিল তখন কাকুর। মোটমাট ওনাদের গোটা পরিবারটাই তখন ভীষণ রকম সাফার করছিল। এরপর কাকু আশেপাশে খবর নিয়ে জানতে পারলেন যে ওই বাড়িতে সত্যি মালিক মাস ৬ আগেও সপরিবারে বসবাস করতেন। তাছাড়া ওই বাড়িতে আগেও অনেকগুলো পরিবার ভাড়া থেকেছে, কিন্তু এমন কোনো দুর্নাম বাড়িটির কখনোই নেই। কাকু বাড়ির আগের ২-১ জন ভাড়াটেদের সঙ্গে দেখা করেও কথাবার্তা বললেন এই বিষয়ে, কিন্তু তাদের কারোরই এমন কোনো অভিজ্ঞতাই হয়নি ওই বাড়ি সম্পর্কে। গোটা পরিস্থিতিটাই কাকুকে আরও একবার হতাশাগ্রস্ত করে তুলল। তিনি কিছুতেই কোনো সুরাহা করে উঠতে পারছিলেন না কোনো কিছুর। কোথায় যাবেন, কিভাবে যাবেন, এই ঘটনার সূত্রপাত কিভাবে, তার কোনো কিছুর হদিস কাকুদের পরিবারের কারোর কাছে ছিল না। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।